আমরা কঠোপনিষদের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এইখানে যেন উপনিষদের যে বার্তা আর বুদ্ধের যে জীবন দর্শন যেন কোথাও যেন মিলে যায়। উপনিষদ এই শেষ ভাগে এসে বলতেও পেরেছে, আবার বলতে পারেও নি। উপনিষদ যেন জিতেও গেছে, আবার হার স্বীকারও করে নিয়েছে। এই দুটো করেই কঠোপনিষদের যাত্রা শেষ হয়ে যায়। শুনলে মনে হবে যেন গুরু সব কিছু বলল, কিন্তু বোঝাটা শিষ্যের উপরই ছেড়ে দিল। কারণ বিষয়টি একদম সম্পূর্ণভাবেই ব্যক্তিগত। এটা নির্ভর করছে সম্পূর্ণ ডিসাইপেলের ডিসিপ্লিনের উপরে, সে কতটা রেডি। এছাড়া আর দ্বিতীয় কোনো ক্রাইটেরিয়াই নেই। বাকি সব কথা বলেছে গুরু, পয়েন্ট করেছে, শব্দ দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে, কোথাও যেন গিয়ে একটা দুইয়ের কেন্দ্রে ছেড়ে দেয়। আমরা আগের দিনকে সেন্ড্রো সুজুকির বিষয়ে পড়ছিলাম, ওনার জীবন দর্শন এসে এখানেই দাঁড়ায়। বুদ্ধিজমের যে করে দ্বৈতের মধ্যে অদ্বৈত, এইখানে যেন এসে থেমে যায়। ঠিক আছে, নচিকেতা জিজ্ঞেস করেছিল ব্রহ্ম কি? হ্যাঁ, কোথাও যেন জগৎ এর মধ্যে এসেই থেমে যাবে। তো যাই হোক, আমরা এর মন্ত্রের মধ্যে প্রবেশ করব আর দেখব যে কিভাবে এগিয়েছে। এরপরে যে মন্ত্রগুলি আছে 9 আর 10, তাতে প্রবেশ করছি, দেখি কি বলা হচ্ছে। না সন্দৃশে তিষ্ঠতি রূপমস্য না চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম হৃদা মনীষা মনসাভিক্লিপ্তো ইয়া এতদ বিদুর মৃতাস্তে ভবন্তি। অর্থাৎ পরমেশ্বরের বাস্তবিক স্বরূপ বিষয়াদির মতো প্রত্যক্ষ বস্তু রূপে স্থিত হয় না। তাকে কেউ চর্মচক্ষু দ্বারা দেখতে পায় না। মনের দ্বারা নিবিষ্ট চিত্তের ধ্যানের দ্বারা উপলব্ধ বিশুদ্ধ হৃদয় দ্বারা আর বিশুদ্ধ বুদ্ধি দ্বারা সেই পরমাত্মাকে দেখতে পাওয়া যায়। যারা এনাকে জানেন তারা অমৃত স্বরূপ হয়ে যান। আর 10 নম্বরে বলেছে, যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ বুদ্ধিশ্চ ন বিচেষ্টতি তামাহু পরমাঙ্গতিম। অর্থাৎ যখন মন সহ 5 জ্ঞানেন্দ্রিয় সম্পূর্ণরূপে নিশ্চল হয়ে পড়ে এবং বুদ্ধিও কোনো রকম চেষ্টা করে না, সেই অবস্থাকেই যোগীগণ পরম গতি বলেন। নেগেশানে পরম বলে দিল। প্রথম বলছে, যখন প্রশ্নটা শেষ মন্ত্রে এমন এসে যায়, তিনি অব্যক্ত থেকেও পর একদম চিন্তার হাতের বাইরে চলে গেল। আমাদের প্রত্যেকের তখন মনে হবে, তাহলে কি করব, কি করা যেতে পারে? আমাদের প্রত্যেকের হাতের মধ্যে বলে প্রত্যেকের হাতের বাইরে। ঠিক আছে, তুমি তোমার হাতের তালুকে শক্ত করে ধরলে তুমি মুঠো করলে। তো আমরা মুঠো করি কেন? অন্য কিছুকে ধরার জন্য, কিছুকে মারার জন্য, আঘাত করার জন্য। কিন্তু যখন আমরা মুঠো করছি, তখন সবার আগে আমরা নিজেদের হাতকে শক্ত করে ধরছি, আমরা নিজেদের হাতের তালুকে শক্ত করে ধরছি। কিন্তু আমরা কখনো এটা বলিই না, কারণ বিষয়টি এতই কাছের যে আমাদের অনুভবের বাইরে চলে গিয়েছে, আমাদের ইন্টারপ্রিটেশনটাই বদলে গিয়েছে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? তোমার এইটাই তো সব, এই হাত দিয়ে তো আমরা সব কিছু ধরি, ঠিক আছে? কিন্তু এই হাতকে আমরা সব থেকে বেশি ধরি। সব থেকে বেশি আমি কাপটা ধরলাম, আমি কাপ স্পর্শ করি, অন্য কিছু স্পর্শ করি, আমি আমার হাতের তালুকে তো স্পর্শ করবই করব। ঠিক আছে, ঠিক তেমনই পরমাত্মা যাকে বলা হচ্ছে, তিনি এতটাই আমার সাথে সম্পৃক্ত, আমাদের সাথে, যে তাকে ধরা ছোঁয়ার প্রশ্নই আর ওঠে না। কারণ নিত্য উপলব্ধ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে উপলব্ধ হচ্ছে। যেমন শ্বাস নেওয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, রক্ত সঞ্চালন নিয়ে প্রশ্ন ওঠে না, যতক্ষণ না গোলমাল হচ্ছে। আমরা এই জন্য কেন বলি মায়ার কথা,
আমরা অপরমকে নিয়েই আলোচনা করব। আমরা স্বাস্থ্য নিয়ে কখনো বলি না আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। যেই খারাপ থাকি তখনই ভালো থাকাটার দিকে যেন আমাদের একটা ছবি তৈরি হয়, ইস ভালো ছিলাম, এই যে ইচিং হচ্ছে, এতক্ষণে চামড়া ইচিং হচ্ছিল না, তার মানে আমরা কোনো সুস্থতাকে কৃতজ্ঞতা দিয়েছি? তখন তো কোনো ব্যাপার না, একদম তিরিং বিরিং। যখন অসুস্থ হলাম তখনই সুস্থতা যেন ব্যক্ত হচ্ছে আমাদের সামনে। কিন্তু একেই বলে ঈশ্বর দর্শন। সুস্থতার মূল্য বুঝতে পারাই সুস্থতা। সুস্থতা তো আছেই তোমার সাথে, তুমি এর মূল্য বোঝো, তাহলে তুমি অসুস্থতার দিকে বেশি যাবে না। বুঝে যাচ্ছে? সেই রকমভাবে বলছে এই যে পরমাত্মা, এগুলি ইন্দ্রিয়র দ্বারা কোনো কিছুর দ্বারা লব্ধ নয়। কারণ ইন্দ্রিয় হয়ে তিনি আছেন, ইন্দ্রিয় দ্বারা লব্ধ কি করে হবে? স্ক্রিন কখনো নিজেকে জড়িয়ে ধরেনি, স্ক্রিনে একে অপরকে সবাই জড়িয়ে ধরেছে, ঠিক আছে? কারণ জড়িয়ে ধরার দরকারই নেই। স্ক্রিন সবকিছুর আশ্রয়স্থল। টেলিভিশনের স্ক্রিন হোক, প্রজেক্টর হোক বা সিনেমার স্ক্রিন হোক, ও সব কিছুকে আশ্রয় দিয়েছে। ওর মধ্যে ধরা ঘটেছে, ছাড়া ঘটেছে, ভিলেন ঘটেছে, হিরো ঘটেছে, কিন্তু স্ক্রিন কখনো ঘটনার মধ্যে পড়েনি। ঠিক তেমনি পরমাত্মাকে কেন দেখা শোয়া যায় না? কারণ পরমাত্মাকে সবসময় দেখা শোয়া যাচ্ছে। যা কিছু দেখছো তো তাকেই দেখছো। বুঝে যাচ্ছে? বলছে একজন রান্নাঘরে রান্না করছে, বলছে কি রাঁধুনি, ঘর মুছছে, তখন বলছে কি এই আমাদের কাজের লোক। কাপড় কাচ্ছে, বলছে যে আমাদের ধোপা, কাজ করতে এসছে। আর ঘরে আছে, তোমায় খাইয়ে দিচ্ছে, বলছে নার্স। বলছে এর মধ্যে কোথাও মাকে দেখা যাচ্ছে না, মা কোথায়? তো ওই যে রান্না করছি, বলছে ওটা তো রাঁধুনি, রান্না করলে রাঁধুনি ভুল তো বলিনি আমি। ঠিক এই কথা বুদ্ধিজম বলে। তোমার দুটো চোখ, তা দুটো তো দেখা উচিত, দুটো পা একসাথে দুদিকে যাওয়ার কথা, দুটো কান, দুজনের শব্দ শোনা উচিত। তুমি দুই আছো, কিন্তু কখনো দুই দিয়ে তুমি দুইকে প্রত্যক্ষ করোনি, তুমি একই প্রত্যক্ষ করেছো। সেই জন্যই বলে দেওয়া হচ্ছে অন্যভাবে, এই একই দুই হয়ে আছে। তোমার দুই চোখ একই যখন দেখছে, ওই একই বস্তু তোমার দুই চোখ রূপে বিভাগ হয়ে আছে। এইখানে ঠিক এই যে কথাটা বলছি, এই বিন্দুটাতে এসে যেন কোথাও ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো পরমাত্মাকে যখন বলা হচ্ছে যে এইসবের দ্বারা তিনি উপলব্ধ হন না, ঠিক আছে? চক্ষু দ্বারা, চর্ম দ্বারা, কর্ণ দ্বারা উপলব্ধ হন না। মানে যারা খেলে, মাঠে যারা খেলছে, তারা সব থেকে কম মাঠকেই দেখে, খেলায় বড়, কিন্তু মাঠ ছাড়া তো খেলা নেই। তুমি বলতে পারবে না যে কোন দিকে বেশি ঘাস ছিল বলতো, সে বলতে পারবে না। কোন দিকে একটুখানি ঘাস উঠে গেছিল বলো তো, বলতে পারবে না। কিন্তু ব্যাট নিয়ে, বল নিয়ে, কি ম্যাচ হলো, কার সাথে ঝামেলা হলো, কোথায় কি চলছে, টুর্নামেন্ট, সব বলে দেবে। ঠিক তেমনই, কারণ এ এত কাছে, এত আধারভূত যে ইন্দ্রিয়, চোখ, কান, নাকের বিষয়ই নয়, এ সব হয়ে আছে, সব কিছুকে আধার দিয়ে আছে। তুমি মাঠের দিকে তাকিয়ে দেখছো, তুমি ধরো বোলার ছুটে যাচ্ছ, তুমি ব্যাটসম্যানকে দেখছো, উইকেট কিপারকে দেখছো, উইকেটকে দেখছো, আম্পায়ারকে দেখছো ডানে। তুমি যতগুলি খেলোয়াড় আছে, যতগুলি প্যাভিলিয়ন লোক আছে, সব থেকে বেশি তারা গ্রিন স্ক্রিনকে গ্রিন যে ব্যাকগ্রাউন্ড তাকে দেখেছে, মাঠকে দেখেছে। কিন্তু তা কগনিশন ফ্যাক্টরের মতো থেকে যায়, রিকগনিশনে আর পড়ে না। এই জন্য ভগবান, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ হয়ে আছে। হ্যাঁ, জাস্ট তোমার নজর ঘোরাও, এইটুকুই মাত্র করা যায়। এই জন্য যখন বলছি না চোখ, কান, নাক দিয়ে বোঝা যায় না, তখন মাথায় রাখবে চোখ, কান, নাকের কাছে সবসময় উপলব্ধ। উনি বিশেষ নন, তাই বোঝা যায় না। আমরা বিশেষ বুঝি, মাঠে আমরা কিছু উদ্দেশ্যে চলে যাই, নাহলে মাঠ তো উপলব্ধ, আকাশ তো উপলব্ধ হয়ে আছে। আকাশের দিকে কে তাকিয়ে থাকবে, লোকে পাগল বলবে, কিন্তু এই আকাশেই যখন ছতলা বাড়ি ওঠে, হাঁ করে তাকিয়ে আছে, ঠিক আছে? তো আকাশকে দেখার দিকে রুচি নেই, কারণ ভগবান ইজি টু গেট, তাই ভগবানকে কেউ চায় না। এত কাছের বলে, যেমন কাছের হয়ে যায় স্বামী স্ত্রী একে অপরের, ঘর কি মুরগি ডাল বরাবর। তো সেরকম ঘরে যদি মুরগি, কারোর পোলট্রি থাকে, কেউ মুরগির মাংস খায়, তো রোজ মাংস খাচ্ছে, বলছে ডালের মতো স্বাদ হয়ে গেছে, আর কিছু মনে হয় না। তো ভগবান আমাদের কাছে সেই রকম। এই নয় যে তিনি অনেক দুর্লভ, তিনি অত্যন্ত সুলভ। তো বলে দিল, এবার কথা তো বলতে হবে। নচিকেতা শিশু, সে প্রশ্ন করেছে। এই কথাটাই যদি আমি
ইউটিউবে ডিরেক্টলি ছেড়ে দিই যে এই এতক্ষণ যে কথাটা হলো, লোকে বলে আপনি বড় জটিল করেন। বলুন না, এই তো ভগবান আছে, তাকে দেখা যাচ্ছে না, তাহলে তো খুব সুবিধা হয়। এই আমাদের মন এরকম। আপনি মাঠে গিয়ে কেউ মাঠ দেখে বসে বসে? আমরা কি বলি, চলো গরম লাগছে মাঠে যাই। মাঠে যাই তো কি জন্য? মাঠে একটু বসবো। তাহলে মাঠের দিকে তাকিয়ে থাকো। মাঠে বসে দেখছে কি হেঁটে যাচ্ছে, কোন দোকান খোলা আছে। মাঠে কোথায় এসেছো তুমি? মাঠে তো এসেছো, কিন্তু মাঠকে সব থেকে কম দেখেছো। এটা আমাদের সাথে ঘটে যায়, ঠিক আছে? তো তাকে কেউ দেখতে পারি যখন বলছি বিশুদ্ধ। অশুদ্ধ মানে কি? আমরা অশুদ্ধ বলতে কি, যে কোনো জিনিসকে ধরি ভেজাল। অশুদ্ধ মানে কিছু মিক্স আছে। মিক্সের জন্য দুই দরকার সব সময়। যখন দুইয়ের বোধ চলে যায় তাই বিশুদ্ধ। অশুদ্ধ মানে দুই চা আছে, চায়ের সাথে এখানে ধর কফি মেশানো হলো। যখন বোঝা যায় যে প্রত্যেকটাই কোনো না কোনোভাবে তরল, ঠিক যেমন মাঠের মধ্যেই সবাই দাঁড়িয়ে আছে, তখন এই বোধটা দূর হয়ে যায়। এই স্থিতিকে বিশুদ্ধ বলে। তুমি দেখিয়ে নিয়েছো যে যাকে গড পার্টিকেল বলছে, সব কিছু তাই হয়ে আছে, সব কিছু পার্টিকেলই হয়ে আছে, সব কিছু ওয়েভই হয়ে আছে। যখন এটা দেখে দেওয়া হয়, সেই স্থিতিকে শুদ্ধ স্থিতি বা বিশুদ্ধ স্থিতি বলে দেওয়া হয়েছে, বা বিজ্ঞান কথাটা বলে দেওয়া হয়েছে। বিজ্ঞান মানে একটু ওপেননেস, বিজ্ঞান মানে একদম খোলামেলা মনোভাব। বিজ্ঞান তা কি তো বলে? লজিক মানে কি? বিজ্ঞান লজিককে এন্ড বলে না। বিজ্ঞান মানে যে সবসময় তার একটা দরজা খোলা আছে। বিজ্ঞান সবসময় বলে দেয়ার ক্যান বি আদারওয়াইজ, অবশ্যই হতে পারে। বিজ্ঞান কখনো বলে আমি শেষ কথা বলেছি? বিজ্ঞানকে জিজ্ঞেস করে ব্ল্যাক হোল তুমি যে আবিষ্কার করছো এটা কি সৃষ্টি শেষ কথা বলে? একদম না। কালকে আমি কথা বদলে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি অনেস্ট। আমি যেটুকুনি বুঝেছি বলেছি, অন্য কিছু বুঝলে অন্য কিছু বলবো। এই যে মনের স্থিতি, এটি বিশুদ্ধ মনের স্থিতি, যার মধ্যে ওপেননেস আছে। যে সব জানতা নয়, যে জানে আমি সব জানতা হওয়া সম্ভব নয়, আমি যতটা জেনেছি তাতে আমি কোনো বেইমানি করিনি। এই জন্য মহাপুরুষরা তাদের জীবনে বিভিন্ন স্তরে বিভিন্ন কথা বলেছেন। তারা মিথ্যা কথা বলেননি, তারা অনেস্ট কথা বলেছেন। দেখো বলে এই কি বলছেন মহারাজ, অনেস্টি আর মিথ্যা কি বিপরীত হলো না? আজ্ঞে নয়, আজ্ঞে নয়। আমি যেটা জেনেছি সেটা বলেছি, এটা আমার তরফ থেকে সর্বোচ্চ করেছি, এটা আমার জন্য অনেস্টি। হতে পারে মিথ্যা মানে কি, যা চেঞ্জেবল, যা বদলে যায়, হতেই পারে কালকে আমি বদলে দেব। কিন্তু আমাদের পুরো মিথ্যার জগৎ তৈরি হয় যখন আমরা বলতে শুরু করি আমি বলেছি মানে শেষ কথা। আমরা এইভাবেই দেখি সবাইকে। আমি জমি ফেরত দেবো মানে আমি জমি ফেরত দেবই, যাই হয়ে যাক। এর থেকে বড় মিথ্যা হয় না যে কোনো জিনিসে। একে ইগো বলে। ইগো শক্ত হয়ে যায়। বিজ্ঞান কখনো শক্ত হয় না। বিজ্ঞান যখন যুক্তি বলি না, যুক্তি সবসময় এদিক ওদিক হতে পারে, যুক্তির কোনো পক্ষ নেই। যুক্তি শব্দটার কিন্তু কোনো বায়াসনেস নেই। যুক্তি যুক্তি স্বতন্ত্র, ঠিক আছে? তো বলে দিচ্ছি কিসের দ্বারা দেখা যাচ্ছে। বলছে অভিক্লিপ্ত। অভিক্লিপ্ত কথাটার এখানে অর্থ দিয়েছি নিবিষ্ট চিত্তে ধ্যানের দ্বারা। বিষয়টা কি? প্রথম বলল মনসা, মনের দ্বারা, আর ধ্যানের দ্বারা। ধ্যান মানে কি? আগের দিন আমরা আলোচনা করলাম, যেটা জেন বুদ্ধিজমের খুব সহজ। কি? একটা বিগিনার্স মাইন্ড। যেমন জন্মেছিলে তেমন মরে যাও, অনেক বড় সাধনা। তুমি যেমন জন্মেছো তেমন মরেছো। একেই আমি কোনো সময় বলে থাকি যে নিত্য সাধক, নিত্য শিষ্যই গুরু। সে সবসময় শিখতে রাজি। তার মাথা খালি না থাকলে, পরিষ্কার স্বচ্ছ না থাকলে, ধারণের উপযোগী না থাকলে হবেন নয় এরকম। এবার কথাটা আমি কি বলে দিলাম দেখো, তোমার মাথাকে সবসময় ধারণের উপযোগী রাখো, ঠিক আছে? মাথায় তো কনসেপ্ট পড়ছে, ধরে না তোমার মাথা একটা বাটি। আমি কি বলেছি থিওরি? সবসময় তাকে ওপেন রাখো, ধারণের উপযোগী রাখো। এবারে যদি একটার পর একটা কনসেপ্ট পড়তে থাকে তার মধ্যে, তাহলে তাকে ধারণ করতে গেলে তোমায় কি করতে হবে? ধারণের উপযোগী রাখতে গেলে তুমি বিরাট হয়ে যাবে। তোমার পাত্র এত বড় রাখো, সব কনসেপ্টের থান আছে, ইয়েট ইউ নো অল আর কনসেপ্ট, জায়গা আছে। কনসেপ্ট এমন জিনিস না, আমরা যখন কনসেপ্টকে জীবনের তত্ত্ব বানিয়ে ফেলি তখন মাথাটা ভরে যায়। তাহলে মাথা, আমাদের মাথা এমন মাথা, এতে ব্রহ্মাণ্ড সমাহিত। সব কিছু যাহা আছে ভাণ্ডে পিণ্ডে ব্রহ্মাণ্ডে, এই কথা বলে বারবার বেদ, এই কথা বলে। আমরা সম্ভবত গুরু গীতায় এই পিণ্ড শব্দটা পেয়েছিলাম। পিণ্ড আর ব্রহ্মাণ্ড। পিণ্ড মানে ইন্ডিভিজুয়াল,
ঠিক আছে, মাটির থেকে তৈরি ঘট, পুরো মাটিতে যা আছে ঘটেও তাই আছে, বাইরে কিছু নেই। তো আমরা সেই এভলিউশন কেউ মানুক আর নাই মানুক, আমরা এখনো পর্যন্ত সূক্ষ্মতার দিক থেকে শ্রেষ্ঠ ইভলভড হয়েছি, দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। ঠিক আছে, সেই জন্য আমরা জগতের উপরে যা ইচ্ছা করতে পারছি, যা ইচ্ছা তো করতে পারছি না, কিন্তু তবুও স্থূলভাবে দেখলে। তো এই যে মাথাটা তৈরি হয়েছে, এর মধ্যে পুরো ব্রহ্মাণ্ড সমাহিত আছে, তুমি এর থ্রু দিয়ে যেতে পারবে। এই জন্য বলছে মনের মাধ্যমে যাত্রা শুরু হবে মন থেকেই। আমাদের যে মাথা, মন বলো, বুদ্ধি বলো, চিত্ত বলো, ইগো বলো, যাই বিজ্ঞানময় কোষ বলো, একই ব্যাপার, শুধু আলাদা একটা সময় আলাদা আলাদা টার্ম আনা হয়। তো এর দ্বারাই একে যত তুমি কনসেপ্টলেস রাখছো, কনসেপ্টলেস মানে দেয়ার ইজ কনসেপ্ট বাট ইউ নো ইট ইজ কনসেপ্ট, এই মনটি হলো ধ্যানের উপযোগী মন। ধ্যান এই আমার মন শূন্য করে দাও, অহং শূন্য হয়ে যাবে, এরকম কিছু ঘটে না। ঠিক আছে, আমি যেটা আগের দিন বলছিলাম যে এমন কখনো আসবে না যখন ফিকশনাল আর ফাংশনাল থাকবে না, যেটা বলা হলো যে ক্ষীণ হয়ে যাবে। ক্ষীণ হয়ে যাবার অর্থ কি? কোন জিনিসটা আমাদের সামনে ক্ষীণ হয়ে যায়? যেই জিনিসটাকে বার ইস্যু নয়, প্রচুর করেছি। যেমন আমরা এখন গাড়ি চালাতে শিখছি, ধরো আমাদের কাছে অনেক কিছু ইস্যু, কোনটা ক্লাচ, হ্যাঁ, কোনটাতে ব্রেকে পা দিতে হবে, কোনটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, এগুলো ইস্যু। যখন এতে সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আর ইস্যু নয়, ক্ষীণ হয়ে গিয়েছে। তুমি গল্প করতে করতে, গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, কখন এক্সেলারেটরে পা দিতে হবে, কখন দিতে হবে না, সব তোমার কাছে খুব কমন হয়ে গিয়েছে। এটাই বলছে যে আমি বলি অনেক সময়তে যে প্রচণ্ড যে চয়েস করে সে চয়েসলেস হয়ে যায়। তো যখন বলছে ধ্যান, তখন কথাটার অর্থই হলো এই, তোমার মন ধ্যানের উপযোগী হয়ে আছে। অর্থাৎ তোমার কাছে তুমি জীবনে যতদূর অবধি এসেছো, তুমি জিনিসগুলিকে খুব ভালো করে উপভোগ করে শিখেছো। তোমার গাড়ি শেখাচ্ছে পাশে বসে, আর তুমি ভালো করে শিখছো না, বলছে আমি তো অনাসক্ত, অত মন দিই না কোনটা ফার্স্ট গিয়ার কোনটা সেকেন্ড গিয়ার। তুমি জীবনে কখনো অনাসক্ত হতে পারবে না, কারণ যেই তুমি গাড়িতে বেরোবে, আসক্তি কি? মাথার ঘাম টপতে থাকবে, কি হলো রে ভাই, গাড়ি থেমে গেল কেন? হঠাৎ করে ব্রেকের জায়গায় এক্সেলারেটরে পা দিয়ে দিয়েছো, দাঁড়ানোর কথা, সামনে ছবি হয়ে গেল হয়তো। তো হ্যাঁ, প্রশ্ন করার জন্য থাকবে না হু এম আই। তখন পুলিশ এসে বলবে হু ইজ হি, মুখটা চেনা যাচ্ছে না, তো ওটা পাঞ্চ হয়ে গেছে, তখন আধার কার্ড বের করে আইডেন্টিফাই করতে হবে। তো যাই হোক, একদম ডিরেক্ট ব্রহ্মজ্ঞান। তো বিষয়টা কি, যে প্রচণ্ড চয়েসফুল, প্রচণ্ড অ্যাটেন্টিভ, সে ওর পিকে গিয়ে, সেই বিন্দুতে গিয়ে তার কাছে ওটা সহজ হয়ে যায়, ত্যাগ হয়ে যায়। তুমি যেটা জানো তুমি বলে জানা আছে, যেটা জানো না সেটা সবসময় লোভ আর ভয়ের কারণ হয়ে থেকে যাবে জীবনে। তোমাকে আগের দিন যেটা বলছিলাম, যা পুরো প্রকৃতি তোমার সামনে আসছে, বি ওপেন টু ইট, দেখো, খাও, স্বাদ নাও, এগিয়ে যাও, আটকে থেকো না। যে মন আটকে থাকে না সে ধ্যানের মন। আমরা করে ফেলেছি কি, যে মন কিছুর স্বাদ নেয় না সে ধ্যানের মন। এটা করবো না, ওটা করবো না, সেখানে যাবো না, এগিয়ে যাও। ঠাকুরের কাছে তামাক আনলো, গুড়গুড়ি আনলো, রেশমি বস্ত্র আনলো, ঠাকুর সব কিছু ত্যাগ করলেন, বলে দেখ মন, একে বলে গুড়গুড়িতে তামাক খাওয়া, খেয়ে নিলেন। তারপর একে বলে রেশমি বস্ত্র, পরে নিলেন, ঠিক আছে, এতে বলে সেই রূপোর পিকদানি, একে বলে রূপোর পিকদানিতে পিক ফেলা করে দিল, তো এবার যা হয়ে গেছে। অর্থাৎ সব কনসেপ্ট ভিতরে প্রবেশ করলো, কিন্তু জায়গা খোলা রাখলো, হয়ে গেছে। আর নিয়ম করে ফেলবে না যে এটাকে করে তারপর বলতে হয়ে গেছে, এরকম নয়, ঠিক আছে। তো এটা ধ্যান, এটাই বিশুদ্ধ হৃদয়। বিশুদ্ধ হৃদয় মানে কিছুই না, স্কাই লাইক, আকাশের মতো। আকাশের মধ্যে মেঘ আছে, মেঘ আসছে যাচ্ছে, সব কিছু চলছে। আমরা কথায় খুব চিন্তার প্রভাব বলছি, কিছু না। জীবনে বাঁশ আসছে, বাঁশ যাচ্ছে, সব রকম জিনিস চলছে, শুধুমাত্র চিন্তা যাচ্ছে আসছে না। থাবড়ে দিল কেউ, গালাগালি দিল কেউ, অপমান করে দিল কেউ, চাকরি চলে গেল, এগুলো যাতায়াত। কিন্তু চিন্তার যাতায়াতটা খুব ভালো লাগে, কারণ বসে বসে তো চিন্তা যাতায়াত করে। এই তোমার কাছে চাকরি এসেছিল 2 লাখ টাকার, এই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটাও গেল এলো, এর বেশি কিছু হলো না, ঠিক আছে। তো এরকম যে যাতায়াত দেখতে পাচ্ছে, পরিবর্তনগুলোর মধ্যে দেখো এখানে খেলা আছে। আমি হয়তো অনেকগুলো শ্লোককে একসাথে নিয়ে বলে দিচ্ছি, পরে আমি এগিয়ে চলে যাব। যখন তুমি জীবনকে খুব ভালো করে দেখোনি, তুমি যাতায়াতকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তুমি যখন গাড়ি খুব ভালো করে শেখোনি, গাড়ি ঠুকে যাওয়াকে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ তুমি 100% দাওনি, তোমার বারবার মনে উঠবে। তখন যদি আমি জানতাম, তখন আমাকে বারবার বলেছিল গাড়িতে টাল যাতে না হয়,
মাঝখানে রাখো, সেন্টারে রাখো, একদম সোজা নেমে গেছে গাড়ি। এই আফসোস তুমি অতিক্রম করতে পারবে না। তুমি পুরো করেছো, পুরো চেষ্টা করেছো, তখনই মাত্র তুমি নিশ্চেষ্ট হওয়ার অধিকারী, তখনই মাত্র তুমি রিল্যাক্সেশনের অধিকারী। ছেলে ছোটবেলায় উল্টা করতো, আর মা সারাক্ষণ বসে মোবাইলে এর সাথে ওর সাথে চ্যাট করতো। এবার ছেলে যখন গাঁজা খাবে, মা কখনো নিশ্চিন্ত হতে পারবে না। ছেলেকে যথেষ্ট শিক্ষা দিয়েছি, মা বলবে আমার আর কিছু করার নেই, আমি আমার সবটা করে নিয়েছি। এটা জীবনের একটা মূলভূত সত্য। তুমি সম্পূর্ণ চিত্তশুদ্ধ করেছো, এরপরেই আসবে তোমার চিত্তশুদ্ধির চিন্তা নেই। ঠিক আছে, তুমি কর্মে যোগে বড় কুশল হয়ে গেছো, এরপরে তুমি কখনো ভুল করে ফেললে, রেগে গেলে, আর তোমার দুশ্চিন্তা নেই। এই দুটো কিন্তু কন্ট্রাডিক্ট করবে, মাথায় রাখো সবসময়। যদি না হও, তাহলে যদি যতদূর পারো তুমি নিজের না দিয়েছো, কারণ তুমি তো জানো তুমি দিয়েছো কি দাওনি। তোমার তরফ থেকে সুযোগ যখন ছিল তখন তুমি করেছো কি করিনি। তুমি জীবন মানে তো সৃজনাত্মক। মৃতকে তো আমরা জীবন বলি না, একজন চুপ করে বসে থাকে তাকে আমরা জীবন তো বলি না। ঠিক আছে, এই গাছটাও যদি এরকম পাতাগুলো এরামই থেকে যায়, 1 ইঞ্চিও না বাড়ে, একটাও না জন্মায়, না বাড়ে, আমরা বলি প্লাস্টিকের গাছ নাকি রে ভাই। জীবন মানেই হলে রচনা হচ্ছে সবসময়। তো তুমি যদি জীবনের প্রতি রচনাত্মক দৃষ্টিভঙ্গি না রাখো, তাহলে তুমি জীবন্ত নাও। এবং এই মন কখনো জগৎকে অ্যাকসেপ্ট করতে পারবে না, না ঠিক পারবে না ভুল পারবে, কোনোটা পারবে না। যখন সে কিছু পেয়ে যাবে অহংকারে ফুলে যাবে, যখন কিছু হারিয়ে যাবে একদম সে দমে পড়বে। কারণ সে দেখেনি উত্থান পতনকে, এর মধ্যে দিয়ে যায়নি বারবার করে। গাড়ি শেখার সময় তার বুক কাঁপেনি বারবার করে, ভয় লাগেনি। এইবারে যখন ডিরেক্টলি দুর্গাপুর রোডে উঠবে, তার ভয় তো লাগবেই লাগবে। ভয়ের কোর্স কমপ্লিট করে নিও, গুরু পাশে থাকতেই ভয়ের কোর্স কমপ্লিট করে নাও। গুরু হয়তো একটুখানি ধরে দেবে তোমাকে, সুবিধা অসুবিধা এগুলো দেখে দেবে। এটাই সাধনার পিরিয়ড। থাকতে থাকতেই করে নাও জীবন। অন্য যার ধরো দৈহিক গুরু নাও থাকতে পারে, যৌবন থাকতে থাকতে যৌবনও গুরু। কারণ কি বলতো, পুরো জীবন এই যৌবনকে ঊর্জা দিয়ে রেখেছে, শক্তি দিয়ে রেখেছে। পায়ে ব্যথা নেই, হাতে ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, চোখের ভিশন কম নয়। এটাই যেন পুরো মা, পুরো যে জগদম্বা তোমাকে পুরো রেডি করে রেখেছে। কর, যা করবি, সঙ্গ দেবে, শরীর না বলবে না, ওরে বাবা গো হবে না শরীরে, কথায় কথায় জ্বর এসে যাবে না। এটাও কিন্তু একরকমভাবে অস্তিত্বের গুরুতা তোমায় দিয়ে রেখেছে। তুই বুঝতে চাইবি, বুদ্ধি এমন হবে না যে কালকে বলছি আজকে ভুলে গেছি। মেমোরি আপনা থেকে লস করছে না, তুমি করো, হবে। এটাও কিন্তু কৃপা যৌবনকে দিয়ে রাখে, বা এমনও দেহ মনকে দিয়ে রাখে যে এরকম রেডি আছে। ঠিক আছে, তো এই যে বিশুদ্ধ মন, বিশুদ্ধ বুদ্ধি বলতে এটাই বোঝানো যাচ্ছে যে নিজের কোর্স কমপ্লিট করেছে, সো বাই দ্য রেজাল্ট অফ এই কমপ্লিটনেস সে অ্যাকসেপ্ট করছে জীবনকে। একে ধ্যানময় চিত্ত বলে। বোঝা যাচ্ছে? ধ্যানময় চিত্ত আপনার এই যে ধ্যান ঘটে বলি না, তুমি নিজেকে রেডি করো, তোমার রেডি হবার ফল জীবনের ধ্যান। আর রেডি হবার মানে কি কি ক্রাইটেরিয়া? নো ক্রাইটেরিয়া, এই মুহূর্তে 100% দাও, এটাই ক্রাইটেরিয়া। 2 পয়সা আছে 2 পয়সা দাও, 2 কোটি আছে 2 কোটি দাও, যে যেমন আছে তুমি সেরকম দাও। ঠিক আছে, তো এই যে কোথায় দেখা যায়, এই সহজ গভীর বোধেই জীবনকে দেখা যাবে। গাড়ি চালানো যতক্ষণ না সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য, যতক্ষণ না রাস্তার বাঁক চোর থেকে শুরু করে পাশ কাটানো থেকে শুরু করে তুমি খুব পরিষ্কার বুঝে না যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত পরমাত্মা উপলব্ধ হয় না। পরমাত্মা মানে কি? ইউ ক্যান বি রিল্যাক্স, নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে না, জীবনের গাড়ি চালাতে পারবে না। এই নিশ্চিন্ততাই পরমাত্মা, এটাই তো আমরা চাই। হ্যাঁ, সবসময় স্টিয়ারিং হাতে আছে, মন কবিরে আছে, পাশে বেশি কথা হচ্ছে না, ঠিক রাস্তা জানি, দুদিকে বড় বড় মোটা গাছ আছে, আর হাইওয়ে আছে, হাইওয়ে রুট চিনি, কথায় কথায় আমার জিপিএস লস হয়ে যায়, লোকেশন ভুল করে ফেলি না। এই তো আমরা চাই। এই টোটাল কিছু একসাথে অর্থ কি? নিশ্চিন্ততা, রিল্যাক্সেশন, এই পরমাত্মা। যতক্ষণ এটা তৈরি হচ্ছে, হাতের মধ্যেই যে সক্ষমতা আছে, শিখে নাও এই সময়, জীবনকে বুঝে নাও। আর এই কোন সময়? এটা যেই সময় যেটা আছে সেই সময় সেটা বুঝে নাও, যখন যেমন তখন তেমন। ঠিক আছে, এটাকে এগিয়ে গিয়ে বলেছে এই যে 5 রকম জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছে, পঞ্চ জ্ঞানানি। হ্যাঁ, সম্পূর্ণরূপে যখন নিশ্চল হয়ে পড়ে। কখন নিশ্চল হয়ে পড়ে? এই মুহূর্তে যা কিছু আছে সেটাকে কোর্স কমপ্লিট করে ফেলো। সাধকের কখনো জীবনের প্রতি পলায়নের দৃষ্টিকোণ নেওয়া উচিত নয়।
যেটাতেই তোমার ভয় লাগছে এবং অস্তিত্ব ভয় লাগছে, লোভ লাগছে, ফেস ইট। যতক্ষণ এটা না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের খিদে বন্ধ হবে না। এই আমাদের প্রভু আর স্বাধীন এরা মারামারি করে ক্লান্ত না হলে ঘুমাবে না, আর এদের ঘুমিয়ে পড়াই নিশ্চিন্ততা, শান্তি। একেই পরমাত্মা বলেছে, যোগীগণ একেই পরম স্থিতি বলেছে। ঘুমাতে পারলে কি কুটকুটানি মেটেনি। রাস্তা চেনো না, বাইক চালাতে জানো না, স্কুটি চালাতে জানো না, তেল কিভাবে ভর্তি হয় তুমি ঘোরাতে পারো না, তেলের কতখানি বিল নিতে জানো না, তুমি কোনো জীবনের যাত্রা করতে পারবে? সব সময় তোমায় পরনির্ভরশীল হতে হবে। চল না রে, বাস কখন আসে একটু বলো না রে, ট্রেন লেট করছে, সব সময় এই জীবনটা এমন থাকবে। যোগীগণ কাকে বলছে? হার মেনেছে। হার মেনেছে মানে হেরে যাওয়া মানে কথাটা আমরা ধরে নিয়েছি যে আর চেষ্টা করে করে একসময় আমাদের ক্লান্ত হয়ে যেতে হবে, তা নয়। চেষ্টা করতে করতে তোমার চেষ্টাবিদ হয়ে যেতে হবে। যেটা ও কখনো কখনো আলোচনা হয় ওদের হচ্ছে ইন্টেলেকচুয়াল। বুদ্ধি এত পেকেছে যে বুদ্ধি নিশ্চিন্ত হয়ে গেছে, যা জানার জেনেছি। এবারে বুদ্ধি স্বতঃস্ফূর্ত ক্রিয়া করবে, যেটা আগের দিন আলোচনা হচ্ছিল সাক্ষী রূপে, অসাক্ষী কথা বলছিল না। এখন তোমার চেতনা স্বতঃস্ফূর্ত কাজ করছে। ও যখন বলছে সচেতন কর্তা নেই, তোমাকে গাইড করতে হচ্ছে না, তাই তো? আর গাইড করার জন্য কেউ বসে নেই, ও অটো গাইডেডই। তোমার মধ্যে থেকে রেসিস্টেন্স খসে গেছে। রেসিস্টেন্স অটো গাইডেড কিভাবে বলছি? তোমার এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে, বা যাই হোক তোমার খিদে পেয়েছে, তোমার কোনো না কোনো ব্যবস্থা প্রকৃতি তোমার সামনে দাঁড় করিয়েছে। প্রকৃতি কিন্তু অটো গাইডেড ব্যবস্থা করছে তোমার জন্য। নাই তোমায় গরম শোয়াবে, নাই তোমায় এসি কেনাবে, নাই তোমায় খাওয়াবে, নাই তোমায় মারবে। কিছু না কিছু অটো গাইডেডই হয়ে আছে। তুমি রেসিস্টেন্সে ছিলে সবসময়, হতে দেব না। তোমাকে কি দৃষ্টিকোণ রাখতে হবে? ডু হোয়াট এভার ইউ ক্যান। এবং জেনে রাখো যে কোনো সময় তো তোমার যেটা করা ওটা শেষ কথা না, তুমি তোমার মতো করেছো। এই দুটোর সমাহার চাই, বারবার চাই জীবনে। যখনই এটা ঘটে যাবে তখন কি বলছে? মন আর বুদ্ধি ইন্দ্রিয় নিশ্চল হয়ে পড়ে, সিদ্ধ হয়ে গিয়েছে। একজন সুপারভাইজার বসে আছে, নিশ্চল হয়ে পড়েছে, কারণ সুপারভাইজার এমনি তো হয়নি, ও কাজের জ্ঞাতা। তুমি ওদিকে যাও, ঠিক আছে। আরও ও যেটা বলছিল পাকা অবস্থা, সুপারভাইজারের ব্যক্তিত্বই এমন, চুপ করে সুপারভাইজার এমন বসে আছে, কারণ হিম্মত নেই, কাজ গোলমাল করে, ঠিক আছে। আবার এমনও হতে পারে সুপারভাইজার যেটা আরও এগিয়ে গিয়ে বলছে, উঠে হাঁটতে চলে গেছে, এক্সামিনার হাঁটতে চলে গেছে, কিন্তু এমনভাবেই এই এক্সামিনার সারা বছর পড়াশোনা করিয়েছে, কারোর কোনো রকম এর খাতায় ওর খাতায় তাকানোর দরকার পড়ছে না। এই অবস্থা হলো জ্ঞানেন্দ্রিয় বুদ্ধি নিশ্চলতা। তার মানে কি হলো? তুমি যত পাকছো জীবনে তত নিশ্চল হয়ে পড়বে। উল্টোটা ধরে নাও, যে যতই বড় অ্যাচিভার হোক জীবনের, যদি সে নিশ্চল না হয়েছে, নিশ্চিন্ত না হয়ে গেছে, সে পাকেনি জীবনে, সে পাকতে পারেনি। হতে পারে তুমি অনেক বড় কর্পোরেট সেক্টর চালাও, তুমি পাকোনি, ঠিক আছে, কিন্তু দেখবে যে কোনো বিদ্যার উঁচু অবস্থাতে ব্যক্তি বড় রিল্যাক্সড হয়ে যায়। তুমি বলবে একটু তো সারেগামা করতে পারছেন, একটুও প্র্যাকটিস করে না, হয়তো কোনো একজন ক্লাসিক্যাল সিঙ্গার বলবে হবে, ওই যাত্রাটা পুরো জানে। ওর বুদ্ধি জ্ঞানেন্দ্রিয় নিশ্চল হয়ে পড়েছে এক প্রকারে। এই নিশ্চলতা পরিপক্কতা জনিত নিশ্চলতা, আর সেই জন্য রেসিস্টেন্সলেস হও। একে আমি কখনো বলেছি গীতাতে কর্মযোগের চেষ্টা। প্রথমে রেসিস্টেন্স ফ্রি হও, কি জন্য? যা সামনে আছে তাকে অ্যাকসেপ্ট করে তৈরি হওয়ার জন্য। তারপর তৈরি হয়ে গিয়ে অটোমেটিক্যালি তুমি প্রতিষ্ঠা হয়ে যাবে, তুমি রেসিস্টেন্সলেস হয়ে যাবে। এখানে আচার্য বলছেন এই যে রেসিস্টেন্স ড্রপ করে দেওয়া, একেই পরমাত্মা প্রাপ্তি বলে। অকর্তৃত্বই পরম কর্তৃত্ব বা পরমাত্মা। কিন্তু অকর্তা তুমি পুরো না ঘষে হতে পারবে না। প্রকৃতি অ্যালাউ করবে না, প্রকৃতির ফাংশনিং এমন, তোমাকে অ্যালাউ করবে না যে তুমি বলে দেবে যে আমি এটা করব না। কৃষ্ণ অর্জুনকে বলতে বলছে তুমি করার জন্য কনফিগার করবে না, মানে তোমার এর মধ্যে করেই তোমার মধ্যে এগিয়ে হতে হবে। যেমন ও একটু বলছিল হয়তো আমি যাব না, ঠিক আছে, আমি নাই যেতে পারে, ঘুরতে যাওয়ার কথা ছিল, বলছে যাবো না, কেউ বলছে হয়তো কি করে তুমি যাবে না, ইউ আর কনফিগার্ড লাইক দ্যাট। যেই টিকিট কাটা হবে তোমার ভিতর থেকে চনমন করে উঠবে। তখন কি উপায়? যাওয়ার জন্য যা করার সুষ্ঠুভাবে করো, অ্যাকসেপ্ট করো, এবং শেষ পর্যন্ত জানো যে কোথাও গিয়ে আমি শান্তি পেয়ে যাব তা নয়। একটা হলো বাহ্যিক কর্মে কুশলতা,
যা করার করলে। আন্তরিকভাবে যখন তুমি স্বীকার করে নাও আমি শেষ কথা নয়, এটা হলো আন্তরিক মনোগত কুশলতা। মনেও তুমি বুঝে গেছো আমি শেষ কথা নয়, এই ব্যক্তি বড় সন্তুলিত হয়ে গেছে, না এরকম সে এরকম উঠছে নামছে। জলের মধ্যে দেখেছো কিছু জিনিস, মরা লাশ ভাসে বা কিছু ভাসে, হালকা করে, রেসিস্টেন্সলেস। বেঁচে থাকা লোক ডোবে, মরে যাবার লোক ডোবে না, ও বড় সন্তুলিত হয়ে যায়। কর্তৃত্বই তোমায় ডুবিয়েছে বড় বেশি। তো সেরকম অবস্থা আমাদের। তাও আবার ভারী কি, মাথাটাই বেশি ডোবায়। তো মুশকিল এখানেই, এই মাথাটাই ডোবায় আমাদের সবসময়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি শেষ কথা নই। আবার বিপরীত কি, আমাকে সব করতে হবে, উল্টো হয়ে গেল না। আমি যদি কর্তা নই, মন কি বলবে, তাহলে কিচ্ছু করার দরকার নেই, সব করো, দেন বলো আমি করছি, আমি শেষ কথা নই। যেমন 10টা প্রক্রিয়ার শেষে গিয়ে 9টা প্রক্রিয়ার পরে তুমি আছো, থ্রু তোমারই হবে, তোমাকে করতেই হবে। রান্না রেডি হয়ে গেছে, তুমি কে, তুমি সার্ভ করবে খাবার, তোমাকে সার্ভ করতেই হবে। ওখানে বলুন আমি কর্তা নই, পুরো খেলাই বিগড়ে যাবে। কিন্তু এটার সাথে সাথে জানো, এই যে প্রলয় সুবাস, এতে আমার সামান্য মাত্র অধিকার, আমি শেষ কথা নই। ঠিক আছে।